করছে আর কে করে নাই। সুতরাং কে এখানে দালাল আর কে এখানে দালাল না। হ্যাঁ, তাহলে এটা নিয়েও একটা ঝামেলা শুরু হলো। হ্যাঁ, তো তুমি যদি আসলে এখানে তোমার অনেকের মতামতটা দেখতে হবে। মতামতটা বলতে যে এখানে সাধারণত আওয়ামী লীগ ৭২ সালের পরবর্তী কোনো ইতিহাস বলে না। বা তোমরা যারা শেখ হাসিনার শাসনকাল দেখছো, শেখ হাসিনা কিন্তু কখনো ৭২ সালের পরের কোনো ঘটনা কিন্তু বলে না। সিমস লাইক ৭১ সালের আগেও কিছু নাই, পরেও কিছু নাই। হ্যাঁ, কেন বলো না? কারণ বঙ্গবন্ধু প্রথম শাসনামলটা ভয়ঙ্কর রকম একটা ব্যর্থ শাসনামল ছিল। বাংলাদেশ নামক যে নতুন যে স্বাধীন দেশটা, তার যে ট্র্যাজেক্টরি, ট্র্যাজেক্টরি বলতে তার যে সামনের দিকে যে আগায় চলা, এই ট্র্যাজেক্টরিটা কিন্তু নেতিবাচক, নিচের দিকে যাওয়া শুরু করছিল। তার মানে দেশ পরিচালনায় উনি সেভাবে দক্ষ ছিলেন না। তাহলে আন্দোলন করাটা যতটা আসলে ইজি, বা আন্দোলনের নেতৃত্ব দেওয়াটা, তখন হচ্ছে মানুষ যখন ক্রাইসিস মোমেন্টে থাকে, তখন সবাই তোমার কি হাতে হাত মিলায়া লড়াই করে। কিন্তু যখন মানুষ বিপ্লব যখন জিতে যায়, তখন আসলে মানুষের মধ্যে ওই ব্যাপারটা থাকে না। তখন হচ্ছে খাই খাই আরো খাইতে হবে, এরকম একটা ব্যাপার কাজ করে। হ্যাঁ, এটা করতে গেলে তো আসলে দেশ বিল্ড আপ করা যাবে না। তাহলে আমরা আগে স্বীকৃতিগুলো শেষ করি, তারপর আমরা এখানের মধ্যে আমরা তোমার কিভাবে আমাদের পরবর্তী শাসনামল গেল সেগুলো আমরা হচ্ছে যে পড়বো। তো গতকালকে ক্লাস আমরা বলে ফেলছি যে প্রথম দেশ হিসেবে ভুটান স্বীকৃতি দেয় 6 ডিসেম্বর 1971 সকালবেলা। আর ভারত দ্বিতীয় দেশ হিসেবে স্বীকৃতি দেয় 6 ডিসেম্বর দুপুরে। তাহলে দুটো দেশ পেয়ে গেলাম আমরা। এটা গতকালকে ক্লাস আমরা পড়ছে। প্রথম এশীয় মুসলিম দেশ মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া, 25 ফেব্রুয়ারি 1972। আজকের ক্লাসে কন্টেন্ট খুবই কম, কিন্তু একটু কঠিন টাইপের। কঠিন টাইপ বলতে এগুলো একটু মুখস্থ টাইপের পড়াশোনা, কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। প্রথম মধ্যপ্রাচ্যের দেশ অথবা প্রথম আরব দেশ, যেটা আসুক না কেন, সেটা হচ্ছে ইরাক, 8 জুলাই 1972। এখন একটু, সরি। তো একটু আগে আমরা বললাম যে প্রথম মুসলিম দেশ, কেমন মুসলিম দেশ? এশীয় মুসলিম দেশ। তাহলে এশীয় কোনো মুসলিম দেশ স্বীকৃতি দেওয়ার আগেই একটা আফ্রিকান মুসলিম দেশ স্বীকৃতি দিচ্ছে। দেশের নাম হলো সেনেগাল। তো যদি আসে প্রথম আফ্রিকান দেশ সেনেগাল, প্রথম মুসলিম দেশ সেনেগাল। কারণ অন্য যে কোনো মুসলিম দেশ স্বীকৃতি দেওয়ার আগে কিন্তু সেনেগাল স্বীকৃতি দিচ্ছে। তাহলে যদি আসে অনারব মুসলিম দেশ, আফ্রিকান দেশ, প্রথম মুসলিম দেশ, উত্তর হচ্ছে সেনেগাল। সেনেগাল নামটার সাথে আমরা প্রথম পরিচিত হই 2002 সালে, তখন ফুটবল ওয়ার্ল্ড কাপে প্রথম ম্যাচে। তখন ফ্রান্স হচ্ছে তোমার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, মানে 98 ওয়ার্ল্ড কাপে তারা চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর 2002 সালের প্রথম ম্যাচে সেনেগাল ফ্রান্সকে হারায় দেয়। হ্যাঁ, তখন থেকে আমরা, এবং সেনেগাল নামটার সাথে আমাদের পরিচয় হয়। প্রথম ওয়ার্ল্ড কাপে ওরা সেকেন্ড রাউন্ডে চলে যায়। প্রথম ইউরোপের দেশ বা প্রথম সমাজতান্ত্রিক দেশ, যেটা আসলে কেন, উত্তর হচ্ছে পূর্ব জার্মানি। তোমরা জানো পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানি দুটোর মধ্যে দেয়াল ছিল, বার্লিন প্রাচীর ছিল। পরে বার্লিন প্রাচীর ভেঙে দুটো জার্মানি মিলে আবার 90 দশকে এসে এক হয়ে যায়। আমেরিকা মহাদেশের প্রথম দেশ কানাডা। ওশেনিয়া বা অস্ট্রেলিয়া মহাদেশের, যেটা আসুক না কেন, দেশ হচ্ছে টোঙ্গা। আর বাংলাদেশকে স্বীকৃতি দানকারী সর্বশেষ দেশ হচ্ছে ব্রুনাই। গুরুত্বপূর্ণ কিছু দেশ যারা হচ্ছে যে যাদেরকে আমরা বলি যে ওয়ার্ল্ড পাওয়ার হাউস, তাদের মধ্যে তারা কখন স্বীকৃতি দিয়েছে আমরা একটু দেখি। সোভিয়েত ইউনিয়ন আমাদের মুক্তিযুদ্ধের সময় বেশ হেল্প করছে। তারা খুব বেশি টাইম নেয় না, 24 জানুয়ারি তারা স্বীকৃতি দিয়ে দিচ্ছে। যুক্তরাজ্য তার পরের মাসে 4 ফেব্রুয়ারি 1972। জাপান 10 ফেব্রুয়ারি 1972। ইটালি 12 ফেব্রুয়ারি 1972। ফ্রান্স 14 ফেব্রুয়ারি 1972। যুক্তরাষ্ট্র তারা আর এক মাস বেশি সময় নিচ্ছে। তারা 4 এপ্রিল 1972।
পাকিস্তান অনেক বেশি টাইম নিচ্ছে, কারণ এই পাকিস্তানের স্বীকৃতি নিয়ে আসলে বেশ দেনদারবাদ চলতেছিল। তো এটা যখন হচ্ছে যে এখানে মিটমাট হয় কিভাবে, যে বঙ্গবন্ধু হচ্ছে ওয়াইসিতে যাবে, ওইটার ওয়াইসি যাওয়ার ইস্যু নিয়ে তখন হচ্ছে যে এখানে বাংলাদেশ ওয়াইসি সদস্যপদ লাভ করে, অ্যাট দ্য সেম টাইম তখন পাকিস্তান এখানে স্বীকৃতিও দিয়ে দেয়। সো 22 ফেব্রুয়ারি 1974 পাকিস্তান হচ্ছে বাংলাদেশকে স্বীকৃতি দেয়, অনেক টাইম নিচ্ছে। সৌদি আরব আরো অনেক পরে, সৌদি আরব হচ্ছে শেখ মুজিবুর রহমানের উনি যখন নিহত হন তার পরদিন স্বীকৃতি দেয়, 16 আগস্ট 1975। চীন, তারাও শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার আরো 15-16 দিন পরে, তোমরা 31 আগস্ট হচ্ছে স্বীকৃতি দেয়। তো এখানে একটা ব্যাপার হচ্ছে যে চীন এবং আমেরিকা 1971 সালে স্বাধীনতার বিরুদ্ধে তারা প্রচন্ডভাবে চেষ্টা করেছিল, কিন্তু অথচ এখন চীন এবং আমেরিকা দুটোই বাংলাদেশের অন্যতম ভাবে এলাই অর্থনৈতিকভাবে। বাংলাদেশ তার গার্মেন্টস প্রোডাক্টস কিন্তু সবচেয়ে বেশি রপ্তানি করে আমেরিকাতে, আবার চীন আমাদের অনেক মেগা প্রজেক্টে তারা অর্থায়ন করছে। তার মানে এটা বলা যায় যে 71 সালে হেনরি কিসিঞ্জারের পরামর্শে আমেরিকার প্রেসিডেন্ট নিক্সন তারা প্রচন্ড ভুল সিদ্ধান্ত নিয়েছিল, এবং এখানে তাদের যে অ্যাম্বাসেডর তার কোনো কথা বলে তারা কিন্তু শুনে নাই। একইভাবে চীনের যে খুব বড় নেতা মাও সেতুং, উনিও চরম ভুল করেছিলেন। তার মানে খুব বড় নেতা হলে যে তারা সঠিক সিদ্ধান্ত নেবে এরকম না, এবং সো এই বড় নেতা তাদের কারণে কিন্তু লক্ষ লক্ষ মানুষের তাদের জীবনহানিও হয়। চলো আমরা মুক্তিযুদ্ধ ভিত্তিক কিছু ভাস্কর্য পড়ে, মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য আমরা বাংলা ক্লাসে পড়বো। জাগ্রত চৌরঙ্গী এই ভাস্কর্যটা নির্মাণ করেন আব্দুর রাজ্জাক। এর অবস্থান জয়দেবপুর চৌরাস্তা, গাজীপুরে। তো আমরা জানি যে 1971 সালের 19 মার্চ ছিল মুক্তিযুদ্ধের শুরুতে প্রথম সশস্ত্র প্রতিরোধ, এবং এই আত্মত্যাগ স্মরণে জয়দেবপুর চৌরাস্তা সড়ক দ্বীপে স্থাপিত হয়। এই যে দেখো, ডানাতে গ্রেনেড, বামাতে রাইফেল সহ খুব পেশিবহুল এই নর ভাস্কর্যটি নাম হচ্ছে জাগ্রত চৌরঙ্গী, স্থপতি হচ্ছে আব্দুর রাজ্জাক। অপরাজয় বাংলা এটা মোটামুটি সবাই দেখছো, তো ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের সামনে সবাই দেখছো মোটামুটি। এটা স্থপতি সৈয়দ আবদুল্লাহ খালেদ। সোমবার যুদ্ধ স্বাধীনতা, এটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি সড়ক দ্বীপে, এটার স্থপতি হচ্ছে শামীম শিকদার। উনি হচ্ছেন বিপ্লবী সিরাজ শিকদারের বোন। সো ওনার নাম শুনে তুমি যদি মনে করো উনি ছেলে, উনি ছেলে না, উনি মেয়ে। ওনার ভাইয়ের নাম হচ্ছে বিপ্লবী সিরাজ শিকদার, এবং সিরাজ শিকদার হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে যে কজন ক্রস ফায়ারের শিকার হয়েছে তার মধ্যে একজন। স্বাধীনতা সংগ্রাম, এটা স্থপতিও শামীম শিকদার। এটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ফুলার রোডে। এটা বাংলাদেশের সর্ববৃহৎ ভাস্কর্য। এখানে বায়ান্নের ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলন পর্যন্ত সব বীরত্বকে ধারণ করে তৈরি করা হয়েছে। এটা হচ্ছে সংসপ্তক, এটা স্থপতি হচ্ছে হামিদুজ্জামান খান। তো সংসপ্ত শব্দের অর্থ কি? সংসপ্ত শব্দের অর্থ হচ্ছে যুদ্ধে পরাজয় নিশ্চিত জেনেও লড়ে যায় যে বীর, সে হচ্ছে সংসপ্তক। সাবাস বাংলাদেশ, স্থপতি হচ্ছে নিতুন কুণ্ড, আর এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়। বিজয় একাত্তর, এটা স্থপতি শ্যামল চৌধুরী, এটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্মারক ভাস্কর্য, এটা স্থপতি হচ্ছে মুর্তজা বশির। মুক্ত বাংলা, এটা ইসলামী বিশ্ববিদ্যালয়ে, স্থপতি হচ্ছে রশিদ আহমদ। আর এটা হলো অদম্য বাংলা, স্থপতি গোপাল চন্দ্র পাল, খুলনা বিশ্ববিদ্যালয়ে। রাজারবাগ পুলিশ লাইন ঢাকায় মৃণাল হকের একটা ভাস্কর্য, তার নাম হচ্ছে দুর্জয়। আর চেতন একাত্তর, এটাও পুলিশ লাইনে, তো পুলিশ লাইন কুষ্টিয়া, স্থপতি মোহাম্মদ মইনুল। এর কোনো ছবি পাইনি আমরা। চেতন একাত্তর, এটা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তিতে, এর স্থপতি মোবারক হোসেন নৃপাল। সেনানিবাসে আমাদের তিনটা ভাস্কর্য, বিজয় কেতন, বিজয় গাথা এবং রক্ত সোপান। তাহলে বিজয় কেতন এটা ঢাকা সেনানিবাসে, রক্ত সোপান এটা রাজেন্দ্রপুর সেনানিবাসে, আর বিজয় গাথা এটা রংপুর। বীর এই ভাস্কর্যটা নিকুঞ্জতে, এটা মুক্তিযুদ্ধের সবচেয়ে উঁচু ভাস্কর্য, 53 ফুট উঁচু। এটা মূল ডিজাইনার হাজ্জাজ কাইসার। স্বাধীনতা সড়ক, এটা মেহেরপুর থেকে কলকাতা পর্যন্ত, এবং বাংলাদেশ অংশে এটা 500 মিটার দৈর্ঘ্য। এটা স্থানীয় সরকার মন্ত্রণালয় নির্মাণ করেছেন। এটা হচ্ছে আমাদের জাতীয় স্মৃতিসৌধ, স্থপতি সৈয়দ মুনির হোসেন, অবস্থান ঢাকার সাভারে।
তো এই জাতীয় স্মৃতিসৌধের আরেকটা নাম হচ্ছে সম্মিলিত প্রয়াস, যার উচ্চতা প্রচলিত তথ্য মতো 46.5, বাট প্রকৃত উচ্চতা 45.72 মিটার বা 150 ফিট। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 16 ডিসেম্বর 72 সালে, তবে এটা পুরোটা নির্মাণ করতে 10 বছর লাগছিল। উদ্বোধন করেন প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ। এখানে 7টা ফলক আছে, যেটা বাংলাদেশ স্বাধীনতা আন্দোলনে 7টা পর্যায়ের রূপক নির্দেশক। এটা হচ্ছে ঢাকার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, এবং এটা স্থপতি মুস্তফা হারুন কুদ্দুস হিলি। এটা হচ্ছে রায়ের বাজার বৌদ্ধভূমি স্মৃতিসৌধ, এটা রায়ের বাজারে, স্থপতি ফরিদুদ্দিন আহমেদ এবং জামি আল শফি। 1971 সালে 14 ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করে এই পরিত্যক্ত ইটের ভাটায় ফেলে রাখা হয়েছিল, এবং তাদের স্মরণে রায়ের বাজার বৌদ্ধভূমি স্মৃতিসৌধ। এটা হচ্ছে রাজারবাগ স্মৃতিসৌধ, এটা ঢাকা রাজারবাগে, এটা স্থপতি মোস্তফা হারুন কুদ্দুস হিলি। তোমরা জানো যে প্রথম আক্রমণটা কিন্তু হয়েছিল তোমার রাজারবাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলে। শিখর নির্মাণ, এটা ঢাকা সেনানিবাসে। আর এখানে যে এই যে প্রজ্বলিত আগুন, এটা যুদ্ধে আত্মোৎসর্গকারী সৈনিকদের উজ্জ্বল কর্ম বোঝানো হয়। শিখা চিরন্তন, এটা হচ্ছে স্বরাজ উদ্যানে, এবং বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ স্থল সংরক্ষণের পারপাজে এখানের মধ্যে শিখা চিরন্তন। এটা হচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘর, এটা একটা বেসরকারি জাদুঘর, কিন্তু এটা শেরেবাংলা নগর আগারগাঁওতে অবস্থিত। পূর্বে এটা সেগুনবাগিচা ছিল। 1996 সালে 22 মার্চ এই মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠিত হয়। এটা হচ্ছে স্বাধীনতা স্তম্ভ, এটা সরাদ উদ্যানে, স্থপতি হলো কাশেফ মাহবুব চৌধুরী এবং মেরিনা তাবাসসুম। এটা উচ্চতা 155 ফিট। তো জাতিসংঘ ও বাংলাদেশ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নিই। জাতিসংঘের 29তম অধিবেশনে 136তম সদস্যপদ লাভ করে বাংলাদেশ 17 সেপ্টেম্বর 1974 সালে। আর জাতিসংঘের মহাসচিব হিসেবে প্রথম বাংলাদেশ সফর করেন কুর্ট ওয়ালহেইম। তো বাংলাদেশ এতদিন সদস্য কেন পায় নাই, কারণ এত 3 বছর লেগে গেল কেন, কারণ চীন এখানে ভেটো দিচ্ছিল, সেজন্য। এই কুর্ট ওয়ালহেইম উনি জাতিসংঘের প্রথম মহাসচিব হিসেবে বাংলাদেশে সফর করেন। জাতিসংঘে সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি হোমেন রশিদ চৌধুরী, উনি 41তম অধিবেশন সভাপতিত্ব করেন। ওনার নাম আনোয়ারুল করিম চৌধুরী, উনি নিরাপত্তা পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি 2001 সালের জুন মাসের জন্য। তো আমরা দেখি যে আমাদের পৃথিবীর কোথায় কোথায় মানুষের কূটনৈতিক মিশন আছে গুরুত্বপূর্ণ, যেগুলোর মধ্যে তোমার দক্ষিণ আমেরিকায় বাংলাদেশের একটা মাত্র দূতাবাস, সেটা হচ্ছে ব্রাজিলে, এবং আর্জেন্টিনায় দূতাবাস এই মুহূর্তে নাই, বাট করার প্ল্যান চলতেছে। ইসরায়েল একটা রাষ্ট্র যাদের সাথে কোনো কূটনৈতিক বা বাণিজ্য সম্পর্ক নাই। আর তাইওয়ান, যাদের সাথে বাণিজ্য সম্পর্ক আছে কিন্তু তাদের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক নাই। তোমরা জানো যে চীন তাইওয়ানকে স্বীকৃতি দেয় না, এবং ওয়ান চায়না ইনিশিয়েটিভের মধ্যে ওরা মনে করে যে তাইওয়ান চীনের অংশ। তা তাইওয়ানের সাথে যদি কোনো কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু চীন এখানে ভয়ঙ্কর রকমের এখানের মধ্যে ওরা ঝামেলা আছে এখানের মধ্যে। আমি নিজে পার্সোনাল একবারে ঝামেলায় পড়ছিলাম যখন কোভিড-19 ভ্যাকসিনেশন, আমি সুরক্ষা দায়িত্বে আমি ছিলাম ফোকাল পার্সন হিসেবে MIS থেকে। তো আমাদের সুরক্ষাতে ওখানে ফরেনারদের জন্য কিছু কোড ছিল। তখন আমরা তাইওয়ানকে একটা স্বাধীন দেশ হিসেবে তাইওয়ানকে জন্য আমরা একটা কোড দিয়েছিলাম। তো যখন আমরা কোডের পুরো লিস্ট আমরা সব দেশকে আমরা মানে সব আমরা অ্যাম্বাসিতে পাঠাই দেই আমাদের ফরেন অ্যাফেয়ার্সের মাধ্যমে। তো চীন তখন ওইখানে ভয়ঙ্কর একটা রিয়াক্ট করে যে লিস্টের মধ্যে তাইওয়ানকে দেখে ওরা তখন বলে যে তাইওয়ানের তো কোড, এটা চীনের হওয়া উচিত। তো যাই হোক, তখন আমরা আসলে ঝামেলা যাই নাই, কারণ চীন তাইওয়ানের তুমি জানো স্বাধীনতা, স্বাধীন তাইওয়ান করে স্বীকার করে না। এই জন্য ওদের সাথে আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, বাট ব্যবসা বাণিজ্য আছে। ব্রাজিল হচ্ছে দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ যেখানে বাংলাদেশের দূতাবাস আছে, তাই না? আর্জেন্টিনায় কিন্তু কোনো দূতাবাস নাই। কেন জানো তোমরা কেন নাই আর্জেন্টিনার দূতাবাস? নাই কোনো, কারণ এই যে হৃদয় আর্জেন্টিনা বাংলাদেশের মানুষের, কি বলো? আর্জেন্টিনার বাইরে বাইরে সবচেয়ে বেশি সাপোর্ট কিন্তু বাংলাদেশে। কি বলো, দূতাবাস থাকা দরকার নাই না? আসো আমরা এখন যেটা বললাম তোমাদের প্রথমে, দেখো কালকে আমি সামিনা লুৎফার একটা ইন্টারভিউ দেখলাম। তো আমি নিজে সবসময় এরকম একটা ব্যাখ্যা দেই যে তোমার আওয়ামী লীগের এত ভুল, এত কিছুর পরও আমার 24-এর আগে তো
এই যে 14 সালে একটা ইলেকশন করলো ওরা, কোনো বিরোধী দল নাই, জোর করে ইলেকশন করে ফেলছে। 18 সালে ওরা রাতের বেলা ইলেকশন করছে। এই যে চুরি করে ইলেকশন যে করতেছে, এটার কারণে তুমি কোনো আওয়ামী লীগের কোনো লোকের মধ্যে কোনো রকমের কোনো গ্লানিবোধ, আহ কোনো খারাপ লাগা, তুমি কিছুই দেখবা না কখনো। সিমস লাইক নর্মাল খুবই। 18 সালে ইলেকশন, রাতের বেলা ইলেকশন হয়েছে, তাই না? ওখানে ওরা জিতে নাই। 14 সালে ইলেকশন ওরা জিতে নাই। 24 সালে ইলেকশন ছিল ডামি ইলেকশন, নিজেদের লোকটা দাঁড় করে দিচ্ছে। তাহলে এই যে নির্লজ্জের মতো ইলেকশন করতেছে এবং এটা উদযাপনও করতেছে। অনেকে আবার হচ্ছে তোমার আঙ্গুলে ছাপ দিয়া বলতেছে যে আমি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করলাম। হ্যাঁ, আমার কলিগ তার আঙ্গুলে ছাপ দিয়া ফেসবুকে স্টার দিচ্ছে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করলাম। তাই বললাম তুমি কি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করলা? এখানে তো নিজেদের মধ্যে তো খেলা হচ্ছে। এটার মধ্যে জয় পরাজয় হবে কি? হ্যাঁ, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছে। এটা তো উত্তর কোরিয়ার মতো চলতেছিল। মানে উত্তর কোরিয়াতে যেটা হয় সবাই ভোট দিতে হয়, তো 100% ভোট কাস্ট হয়। তো ওখানে ভোটের মধ্যে অপশন মধ্যে সবগুলাই তোমার ওই ইয়ার মার্কা আর কি, যে কিম জং উনের মার্কাগুলো, 4টা অপশন। এটা যেটা দিবে দাও ওর এখানে কাউন্ট হবে। ভোট দিয়ে একটা হাসি মুখে ছবি তুলতে হবে, হাসি মুখে ছবি না তুললে মারি হবে। মানে তুমি ভোট দিবে একটা, 4টা মার্কা যেখানে দিবে দাও ওর মার্কা সেম, কিন্তু আসে হাসি মুখে একটা ছবি তুমি তুলতে হবে। তো 24 ইলেকশন তো ওরকমই ছিল। তুমি যেটা দিবে না ওইটাই নৌকা। হ্যাঁ, তুমি যেখানে ভোট দিবে দাও ওইটাই নৌকা। নৌকা ওইটাও নৌকার লোক। তো এই যে এত ইলেকশন করতেছে, এটা নিয়ে কোনো গ্লানিবোধ নাই, কোনো লজ্জা নাই, কোনো আহ আমাদের ব্যাংকগুলো প্রায় শূন্য করে ফেলছে, এটা নিয়ে কোনো লজ্জা নেই কারোর মধ্যে কোনো। হ্যাঁ, 18 সালের পর থেকে এখন ব্যাংকে টাকা তো সাধারণ মানুষ রাখে, সাধারণ মানুষের টাকা। তো এটা কেন এরকম? ব্যাপারটা হচ্ছে ধর্ম এক জিনিস, রাজনৈতিক নেতা আরেক জিনিস। দেখো যে পৃথিবীর কোনো ধর্মই তার ধর্মীয় মহাপুরুষের সমালোচনা গ্রহণ করে না। পৃথিবীর কোনো ধর্ম সেটা করে না। সে ইসলাম ধর্ম হোক, হিন্দু ধর্ম হোক, বৌদ্ধ ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক, ইহুদি ধর্ম হোক, কোনো ধর্মই তার ধর্মীয় মহাপুরুষের কোনো সমালোচনা সহ্য করে না। তো এটা নিষিদ্ধ পর্যায়ে পড়ে। কিন্তু রাজনৈতিক নেতা তো উনি তো আর ধর্ম না, এটা উনি তো নবী না, উনি বা উনি ধর্মীয় মহাপুরুষ না, তার তো ভুল ত্রুটি থাকবে। তো কিছু মানুষ মনে করে যে আওয়ামী লীগ হচ্ছে একটা রিলিজিয়নের মতো, ধর্মের মতো, তাহলে ওর কোনো ভুল ত্রুটি নাই, কোনো কিছু নাই, এবং সে যা করে সেটা হচ্ছে রাইট। তো এই যে ধর্মের মতো একটা ব্যাপার মনে করা, এত রিজিড একটা ব্যাপার মনে করা, তো এটা করার কারণেই তাদের মধ্যে কোনো গ্লানি নাই বা কোনো কিছু নাই। ও মনে করলো যে এটা একটা ধর্ম। হ্যাঁ, কাইন্ড অফ। এবং ও এখনো বিশ্বাস করে যে আবার মারপিট করে আবার সব দখল করে ফেলবো, আবার মারপিট করবে, এখানে এসে হুমকি দিচ্ছে প্রতিনিয়ত, আমরা মারপিট করে সব দখল করে ফেলবো। তো শেখ মুজিবুর রহমানের ক্ষেত্রে আমরা সেম জিনিস, আমাদের মুক্তিযুদ্ধ কিন্তু ওনার নেতৃত্বে হয়েছে। নেতৃত্ব হয়েছে বলতে ওনাকে ঘিরেই মানুষ একতাবদ্ধ হয়েছে, তাই না? এবং ওনার অনুপস্থিতিতে ওনার নামে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে এবং দেশের মানুষ যুদ্ধ করছে। মানে জানতো যে আমরা যুদ্ধ করব এবং শেখ মুজিবুর রহমানকে আমরা পাকিস্তানের কারাগার থেকে উদ্ধার করে নিয়ে আসবো। হ্যাঁ, প্রচন্ড জনপ্রিয় একজন নেতা ছিল, মানুষ ওনাকে ভীষণ রকম পছন্দ করতো, ভালোবাসতো মানুষজন। তাহলে ঠিক দেশ শাসন যখন শুরু করলেন উনি, মানুষের প্রচন্ড আশা যে ওনার এখানে আসলে এত আন্দোলন সংগ্রাম কেন ছিল, যে সংসদীয় শাসন ব্যবস্থার জন্য, ইলেকশনের জন্য, তাই না? যে মুক্তিযুদ্ধটা হয়েছিল আসলে কেন? 70 সালে যদি নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে যদি ক্ষমতা তুলে দিত ইয়াহিয়া খান, তাহলে মুক্তিযুদ্ধ এটা হয় না আর, তাই না? ইয়াহিয়া খান কিন্তু নির্বাচিত জনপ্রতিনিধির হাতে কিন্তু ক্ষমতা তুলে দেয় নাই, ইলেকশন সিস্টেম ধ্বংস করে ফেলা হয়েছে। তাহলে বঙ্গবন্ধুর উপর মানুষের আশাবাদ কি, যে উনি ক্ষমতা গ্রহণ করে উনিও এখানের মধ্যে যে ইলেকশনটা দিবে সেই ইলেকশনটা ফেয়ার হবে এবং এখানে নির্বাচিত জনপ্রতিনিধি ক্ষমতা গ্রহণ করবে এবং সংসদীয় শাসন ব্যবস্থা কিন্তু প্রবর্তন করা হবে, বা সোজা বাংলা এখানে ইলেকশন দেওয়া হবে এখানের মধ্যে। এরকম একটা আশাবাদ ছিল এবং উনি খুব দক্ষ হাতে সেই জিনিসগুলো করবে, কোনো স্বজনপ্রীতি কোনো কিছু করবে না, এরকম মানুষের একটা আশাবাদ ছিল। তাহলে মানুষের খুব আশাভঙ্গের শুরু। কিন্তু আবার উনিও তো মানুষ একজন, তাহলে উনি তো আসলে নবী রাসূল না, উনি তো মানুষ, ওনার সীমাবদ্ধতা আছে। আন্দোলনের নেতৃত্ব দেয় এক ব্যাপার, আবার একটা দেশকে পরিচালনা করা, দেশের অর্থনীতি পরিচালনা করা, দেশকে সামনে দিয়ে আগায় নেওয়া, দুটো টোটালি দুই জিনিস। এটা আলাদা একটা ব্যাপার। একটা হচ্ছে ভাঙা, একটা হলো গড়া, দুই জিনিস। একই ব্যক্তির পক্ষে এটা পসিবল নাও হইতে পারে। তাহলে প্রথম দিকে মানুষজনের প্ল্যান ছিল, বিশেষ করে তোমার সিরাজুল আলম খান সহ তাজউদ্দিন আহমেদ, আমাদের সবার প্ল্যান ছিল যে বঙ্গবন্ধু উনি তো রাষ্ট্রপতি, শুনে রাষ্ট্রপতি থেকে যাবে। রাষ্ট্রপতি মানে হচ্ছে একটা যেটা মোটামুটি খুব সম্মানজনক একটা পোস্ট। হ্যাঁ, মেবি উনি রাষ্ট্রপতি যদি থেকে যেতেন তাহলে হয়তো ওনার লাইফে এত করুণ পরিণতি বরণ করা লাগতো না, হয়তো উনি এতটা বিতর্কিত হইতেন না। তো উনি দেশে এসে উনি যখন ইচ্ছা পোষণ করলেন যে উনি প্রধানমন্ত্রী হবে, উনি তাজউদ্দিনকে বলে, তাজউদ্দিন আমি কিন্তু প্রধানমন্ত্রী হব। হ্যাঁ, তাজউদ্দিন আহমেদের এর মধ্যে ওনার দুঃখবোধ ছিল,
যে কিভাবে একটা যুদ্ধ পরিচালনা হয়েছে, 9 মাস কেমনে চলছে, কেমনে স্বাধীন হইলো, এটা এই অসম্ভব কেমনে সাধন করা হয়েছে, এটা নিয়ে বঙ্গবন্ধু তাকে কিছু আস করেন নাই যে তাজউদ্দিন কেমনে চালাইলো এটা। উনি তো চলে গেছে, এরপরে কেমনে চলছে এটা নিয়ে ওনার কোনো হেডেক ছিল না, এটা উনি জিজ্ঞেস করেন নাই কেমনে হয়েছে কি হয়েছে। উনি উনি আসে বললো আমি প্রধানমন্ত্রী হব। তো তাহলে উনি ফিরে যখন আসেন তখন কিন্তু উনি রাষ্ট্রপতি, যেহেতু মুজিবনগর সরকার যখন শপথ গ্রহণ করে 17 এপ্রিল, তখন ওনাকে রাষ্ট্রপতি দেওয়া হয়। তাইলে এখন উনি দেশে ফেরত আসলেন রাষ্ট্রপতি হিসাবে। হ্যাঁ, এসে উনি 12 জানুয়ারি উনি সংসদীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করে এবং উনি নিজে প্রধানমন্ত্রী হন। এখন চারিদিকে তোমার হচ্ছে যে যারা কোলাবরেটর ছিল, যারা যুদ্ধাপরাধী ছিল এবং যারা পাকিস্তানিদের হেল্প করছে নানাভাবে, তাদের বিচার আচার করার জন্য চারিদিকে মোটামুটি তোমার দাবি প্রবল হতে শুরু করলো। সরকার ঘোষণা করলো দালাল আইন 24 জানুয়ারি 1972। এখানে 37,471 জনকে অভিযুক্ত করা হয়। দেখো যে সেনাবাহিনীর সাথে তোমার আওয়ামী লীগের যে ঐতিহাসিক ভুল বোঝাবুঝি, সেটা সূত্রপাত আসলে কিভাবে। তাইলে মুক্তিযুদ্ধ পরিচালনায় এখানের মধ্যে তো সেনাবাহিনীর দায়িত্ব ছিল, তাই না? তাদের সাথে ছিল আমাদের গণবাহিনী। তাহলে সেনাবাহিনীর লোকজন তখন কিন্তু চেইন অফ কমান্ড, যেটা তারা মনে করলো যে আমরাই তো দেশ স্বাধীন করছি, তাহলে দেশের সব সিদ্ধান্ত আমাদের কথা মতো নিতে হবে। এটা আবার বঙ্গবন্ধু চিন্তা করলেন যে এরা তো সবাই কথাবার্তা নাও শুনতে পারে। হ্যাঁ, এটা আবার একটা হুমকি। আবার লোকালি আইন শৃঙ্খলার অবনতি হচ্ছিল খুব বেশি। তাহলে লোকালি আইন শৃঙ্খলার ইমপ্রুভমেন্টের জন্য আবার সেনাবাহিনী যদি কোনো কারণে কোনো বিপ্লব, কু বিদ্রোহ কোনো কিছু যদি করে, তাহলে সেটা যাতে আবার পাল্টা কোনো কিছু যাতে করা যায়, সেজন্য একটা বাহিনী বানানো, যেটা হচ্ছে রক্ষী বাহিনী। এবং এই রক্ষী বাহিনীটা ছিল বঙ্গবন্ধুর অন্যতম ভুল সিদ্ধান্ত। 8 ফেব্রুয়ারি 1972 সালে যাতে রক্ষী বাহিনী গঠন করা হয়, এবং এই রক্ষী বাহিনী দেশ জুড়ে এমন কোনো অন্যায় নাই তারা করে নাই। খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি থেকে শুরু করে এমন কোনো অন্যায় নাই এই রক্ষী বাহিনী করে নাই। এবং তো রক্ষী বাহিনী যখন এরকম অন্যায় করতেছিল, এখন আর্মির কাছে তো যাচ্ছিল এই অভিযোগগুলো। আর্মি যখন এটার জন্য কোনো অ্যাকশন নেওয়ার জন্য কিছু চাচ্ছিল, তখন আবার বঙ্গবন্ধুর কাছে যায় এখানের মধ্যে লোকজন কান কথা বলতেছিল যে আর্মি তো আপনাকে দেখতে পারে না এই জন্য, এবং আওয়ামী লীগ করে এই জন্য আর্মি ওকে শাস্তি দিচ্ছে। এবং এইটাও বঙ্গবন্ধুর একটা মানবিক দুর্বলতা যে উনি খুব কান কথা শুনতেন। তার মানে একজন ন্যাশনাল লিডার হিসেবে দেশ পরিচালনার জন্য যে ধরনের ব্যক্তিত্ব থাকা লাগবে, এই ধরনের ব্যক্তিত্ব কোনো ভাবনা ছিল না। উনি লোকজনের কান কথা বিশ্বাস করতো, এবং ওনার আশেপাশে যারা ছিল ওনার দালাল চাটুকার, এদেরকে সব এদের বেষ্টিত হয়ে থাকতে পছন্দ করতেন। শেখ হাসিনার কাছে যে সমস্যাটা ছিল যে সমালোচনা সহ্য করতো না, কোন রকম সমালোচনা করা যাবে না, আশেপাশে শুধু প্রশংসা করতে হবে, যে সমালোচনা নয় প্রশংসা করতে এসেছি, এরকম একটা ব্যাপার। এবং এটা বঙ্গবন্ধুর জন্য আরেকটা ক্ষতিকর ব্যাপার ছিল ওনার জন্য, যে উনি কোনো জানতো না দেশে কি হচ্ছে না হচ্ছে। ওনার লোকজন মিথ্যা কথা বলতো ওনাকে, এবং উনি সেটা বিশ্বাস করতেন। এটা ওনার একটা মানবিক দুর্বলতাও বটে। তো এবং এই রক্ষী বাহিনীর কারণে কিন্তু শেষ পর্যন্ত আর্মির সাথে ওনার সম্পর্ক খুব বেশি খারাপ হয়ে যায়। তো এই রক্ষী বাহিনী যা আকাম কুকুম সবকিছু করছে, জাতীয় রক্ষী বাহিনী অধ্যাদেশের মাধ্যমে 7 জুন 1974 এদের সব কার্যক্রম আইনসঙ্গত বলে ঘোষণা করা হয়। তো এর মধ্যে দেশের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে, সেটা হচ্ছে 73 সালে ইলেকশন হয়েছে, 74 সালে দুর্ভিক্ষ হয়েছে, খুব খারাপ অবস্থা দেশে। 28 ডিসেম্বর বঙ্গবন্ধু দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন। হ্যাঁ, 7 জুন 1975 বাকশাল কাঠামো ঘোষণা করে। বাকশাল কেন করছে এটা, এটা নিয়ে মানুষের মধ্যে যে ইয়াটা, যে বঙ্গবন্ধু যখন তখন উনি চীন সফর করলেন, রাশিয়া সফর করলেন, তাহলে ওখানে ওদের কাঠামোগুলো দেখলেন, দেখলে যে ওখানে একটা মাত্র দল। হ্যাঁ, তাইলে ওই যে বাড়ি থেকে উনি শিখে আসলেন যে একটা মাত্র দল ওদের বেশ সমাজতান্ত্রিক দেশগুলোতে। হ্যাঁ, এবং কোন রকম বাক স্বাধীনতা নাই। উনি চিন্তা করেন বাংলাদেশে মনে এই জিনিসটা খাটবে। এখন মনে রাখতে হবে, বাংলাদেশের মানুষ হচ্ছে তুমি ওরে তুমি যা কিছু করতে পারবা, ওর কথা বলে দিতে হবে, ও শান্তি। আমাদের মানুষ কি কথা বলে বেশি, ওর যদি তুমি বাক স্বাধীনতা কেড়ে নাও, তাহলে কিন্তু ও ভয়ঙ্কর রকমের তোমার হচ্ছে যে রিয়েক্ট করবে, এটাও কোনোভাবে মানবে না। ও কথা বলতে চাই, ও ও গালি দেওয়ার স্বাধীনতা চাই। কি বলো, ও গালি দেওয়ার স্বাধীনতা কেড়ে নিলে কিন্তু ঝামেলা হয়ে যাবে ওর। হ্যাঁ, ওইটা সহ্য করবে না বাঙালি আমার একটা জাতি। এই যে আমি যে জুমে তোমার যে চ্যাট অপশন অফ রাখছি, আমি জানি তোমরা অনেকেই মনে মনে আমায় গালি দিচ্ছ। আরফিন ভাই একটা সরুতান্ত্রিক একটা লোক, সে চ্যাট অপশনটা অফ রাখছে। হ্যাঁ, কথা বলতে দিচ্ছে না, সে মুখের ভাষা খেয়ে নিচ্ছে। মানুষের সঙ্গে কথা বলতে চায়, মত প্রকাশ করতে চায়, সে চায় শাসককে সে গালি দিবে, এই অধিকার সে চায়। এটা দিতে পারলে সে শান্তি।
এটা দিতে পারলে শান্তি, ওর আর কোনো ইয়ে নাই যে ফেসবুকে একটা স্ট্যাটাস যদি দিতে পারে সে শাসককে নিয়ে, সে মোটামুটি শান্তি। এই ওদিকে কেড়ে নিলে কিন্তু সে খুব অখুশি হয়ে যায়। এই যে বাক স্বাধীনতা কেড়ে নেয়, এটা লোকজন পছন্দ করে নাই। আরো ঘটনা আছে, আমরা পড়বো, একদম শেষ স্লাইডে আছে আমাদের এখানে ওনার খুন হওয়ার যে নেপথ্যে। 15 আগস্ট 1975 সপরিবারে উনি খুন হওয়ার আগে ওনার শাসনামল ছিল খুবই ছোট, 3 বছর 7 মাস 3 দিন মাত্র। তো দেখো যে বঙ্গবন্ধুর এই যে ওনার যে নির্মম পরিণতি, তো তাহলে নিশ্চয়ই এটা খুবই আনএক্সপেক্টেড, তাই না? উনি এত বড় নেতা, তাহলে ওনার এইভাবে ওনার সপরিবারের ওনার যে মৃত্যু, এবং এটা হচ্ছে ভীষণ রকমের একটা ক্ষত, তাই না, দেশের জন্য। এটা কারণগুলো আসলে কি ছিল দেখি আমরা। 74 সালে যে একটা ভয়ঙ্কর রকম দুর্ভিক্ষ হয়, এটা 74 মার্চ থেকে ডিসেম্বর, এখানে আসলে বেসরকারি হিসাবে আনুমানিক 1 লক্ষ থেকে 4,50,000-এর মতো এই দুর্ভিক্ষে মারা যায়। তো সরকারি হিসেবে মাত্র 27,000। এবং এটা যখন বঙ্গবন্ধু বলতেছিলেন মাত্র 27,000 মারা গেছে, তো কি হচ্ছে, 27,000 মারা গেছে, এখানে বেশি মারা যায় নাই, মানুষ আরো স্যাড হলো। এই দুর্ভিক্ষে যে কারণগুলো ছিল, যে বঙ্গবন্ধু যখন কিউবার সাথে সম্পর্ক স্থাপন করতেছিলেন, কিউবাতে পাট রপ্তানি করার কারণে যুক্তরাষ্ট্র মানুষের খাদ্য সহায়তা প্রায় বন্ধ করে দিয়েছিল। আরো ডেঞ্জারাস ব্যাপার হলো খাদ্য শস্যের এখানের মধ্যে কিন্তু অভাব ছিল তা না, এখানে ভয়ঙ্কর রকমের এখানে খাদ্যশস্য চোরাচালান হচ্ছিল, এবং আওয়ামী লীগের নেতারা ব্যাপক দুর্নীতি এবং স্বজনপ্রীতি করতেছিল। এবং বলা হয়ে থাকে যে এখানের মধ্যে তোমার খাবার আছে কিন্তু দুর্ভিক্ষ, খাবার থাকা সত্ত্বেও দুর্ভিক্ষ। এটা 74 দুর্ভিক্ষ। কারণ এখানে খাবারের যে গুদাম, ওখান থেকে তোমার শস্য চোরাচালান হয়ে যাচ্ছে। আবার জনগণের মধ্যে বিলানোর জন্য সরকারি থেকে যে নোংরখানা করা হচ্ছে বা খাবার বিলানোর জন্য যেটা, সেটা হচ্ছে ব্যাপক দুর্নীতি স্বজনপ্রীতি চলতেছিল। মানুষ তো আসলে আগে তো তুমি আগে পেটে ভাত দিতে হবে, তাই না? তাহলে বলা হয়ে থাকে যে পেটে দিলে পিঠে সয়। তাহলে পেটে যদি খাবার দিতে পারো, তাহলে হচ্ছে তুমি এর মাইর দিলে আসলে খুব বেশি মানুষের গায়ে লাগবে না। পেটে খাবার দিতে হবে, পেটে যদি খাবার দিতে না পারো, সেক্ষেত্রে তুমি কত বড় নেতা হইলা সেটা কোনো ব্যাপার না। তোমার জন্য রফিক আজাদের একটা কবিতা, ভাত দিয়ে হারামজাদা নইলে মানচিত্র চিবিয়ে খাবো। তাইলে এখানে আবার রফিক আজাদকে কিন্তু ডাকা হয়েছিল যে হারামজাদা বলতেছে কাকে বুঝাইছে, পরে উনি সে অ্যাভয়েড করে গেছে, বলছে না আপনাকে বলিনি আমি হারামজাদা বলতে, আমি একটা কবিতা বুঝাইছি এখানের মধ্যে। তো মানুষের মধ্যে প্রচন্ড ক্ষোভ ছিল এটা নিয়ে, আমরা দেখবো এটার মধ্যে। এখানে একটা ছবি খুব আলোড়ন সৃষ্টি করছে, বাসন্তীর ছবি। দেখো সে জাল পরে, সে হচ্ছে যে একটা ইত্তেফাকের একজন ফটোগ্রাফার, তোমার এই যে জাল পরা বাসন্তীর একটা ছবি, এটা পত্রিকার প্রথম পাতা যখন ছাপা হয়, মানুষের মধ্যে প্রচন্ড ক্রোধ কাজ করে। তবে হ্যাঁ, পরবর্তীতে জানা যায় যে এই ছবিটা কিন্তু তোমার এটা মানে সেট করা ছবি। সেট করা ছবি বলতে যে তোমার সাংবাদিক সাহেব উনি নিজেই জালটা দিয়ে এরকম একটা ছবি সিনারিও, তখন উনি সেট করা ছবিটা, পরবর্তীতে আবার জানা যায় অনেক পরে এটা। এই ছবিটাও তখন মানুষের মধ্যে ভীষণ রকমের তোমার এবং বিশ্বব্যাপী খুব সমালোচিত, যে এরকম ভয়ঙ্কর দুর্ভিক্ষ চলছে এখানের মধ্যে। তো দেখো, গণতন্ত্রের সবচেয়ে সৌন্দর্য হচ্ছে কি, বিরোধী দল, এবং বিরোধী দল তোমার সবসময় সবসময় সরকারি দলকে ট্র্যাকে রাখে। সমালোচক বা নিন্দুক সরকারকে ট্র্যাকে রাখবে। সমালোচনার পর যদি রুদ্ধ করে দেওয়া হয়, তাহলে কিন্তু ওই সরকার ট্র্যাকে থাকবে না। তাহলে 72 সালে যখন বঙ্গবন্ধু যখন তার শাসন ক্ষমতা শুরু করলেন, তো আমরা দেখি তখন কি হলো। 71 সালে ভাষা মুক্তিযুদ্ধের পর যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলে ছাত্রলীগের একটা প্রগতিশীল অংশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল দলের সমন্বয়ে জাতীয় সরকার গঠনের দাবি তোলেন। জুলাই পরে যেরকম জাতীয় সরকার গঠনের দাবি তোলা হয়েছিল, হ্যাঁ, এবং তারা বলতো 70 সালের ইলেকশন তো পাকিস্তানের এখানে তাদের ইলেকশন, তাহলে ওখানে তো আমাদের এই ইলেকশন তো আমরা স্বাধীন দেশে হয় নাই, তাহলে জাতীয় সরকার হোক সব দলের সমন্বয়ে, যেখানে আমাদের ন্যাপ থাকবে, আওয়ামী লীগ থাকবে, তারপরে তোমার কংগ্রেসের লোকজন থাকবে। হ্যাঁ, ছাত্রলীগের ভিতরেই বাংলাদেশ ছাত্রলীগের সমাজতন্ত্রের বিশ্বাসী অংশ পৃথক হয়ে যায়। এবং পরবর্তীতে মুক্তিযোদ্ধাদের একটা অংশ ছাত্রলীগের সমাজতন্ত্র বিশ্বাসী অংশের সাথে যুক্ত হয়। এই যে এখন যে বলা হয় যে তোমার হচ্ছে যে ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ইতিহাস, দেখো যে ছাত্রলীগের মধ্যে তোমার হচ্ছে যে দুটো ভাগ। একটা অংশ ছিল খুব মেধাবী ছাত্ররা, যারা সমাজতন্ত্র বিশ্বাস করতো, টপাররা মোটামুটি ইউনিভার্সিটি লেভেলের, তাদেরকে সংগঠিত করার কাজ ছিল মূলত সিরাজুল ইসলাম
খান, যিনি রহস্যপুর বা দাদাভাই হিসেবে পরিচিত। আরেকটা অংশ ছিল ছাত্রলীগের গুন্ডা বাহিনী, যার নেতৃত্বে ছিল তোমার শেখ ফজলুল হক মনি, এবং যে মূলত তোমার মুজিব বাহিনী হয়ে যার কাজ ছিল 71 সালে মুক্তিযোদ্ধাদের সাবোটেজ করা। তাহলে এই যে গুন্ডা বাহিনীর নেতৃত্বে ছাত্রলীগের একটা অংশ, সরি, আর একটা হচ্ছে তোমার সিরাজুল আলম খানদের যে অংশটা ছিল, মুক্তিযুদ্ধের আগে থেকে কিন্তু এই দুই গ্রুপের মধ্যে কিন্তু তোমার মোটামুটি তোমার এখানে বেশ ওইভাবে না হলেও কিন্তু বিশ্বাসের দ্বন্দ্ব ছিল এখানে। এবং এরপরে দেখা গেল তোমার 72-এর পরপর কি হয়ে গেল, এখানে আমরা দেখলাম যে ছাত্রলীগের সমাজতন্ত্র বিশেষ অংশ পৃথক হয়ে যায়। এখন দেখো দুই গ্রুপে কিন্তু জাতির পিতা মানতেছে কাকে, শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা মানতেছে দুই গ্রুপে। তাহলে সিরাজুল আলম খানদের ওনাদের গ্রুপটাও জাতির পিতা মানতেছে, আবার তোমার অন্য অংশটাও জাতির পিতা মানতেছে। হ্যাঁ, তারা এখানে আশা করবে যে বঙ্গবন্ধু দুই দলের প্রতি হচ্ছে যে সমান চোখে তাকাবে, কিন্তু যখন দেখা গেল উনি খুব গুন্ডাটার অংশটার প্রতি উনি বায়াসড, এই অংশের মধ্যে একটা ক্ষোভ ক্রিয়েট হবে, তাই না? তাহলে এটা একটা কারণ। তারপর ওরা বঙ্গবন্ধুকে প্রপোজ দিচ্ছিল যে আপনি রাষ্ট্রপতি থেকে যান, সেটা কেমন, তোমার আরো অন্যান্য দেশে যেরকম জাতীয় নেতা যেরকম অবিসংবাদিত ভাবে থাকে, যে ক্ষমতা রাজনীতি অংশগ্রহণ করে না, ওইভাবে খুব সম্মানের একটা জায়গায়, তাহলে উনি প্রধানমন্ত্রী হয়ে গেল উনি। তো দেশে কিন্তু কোনো বিরোধী দল কিন্তু নাই, এবং দেশ স্বাধীন হওয়ার পরপর কিন্তু যে ক্ষমতার স্টেক নিয়ে যে কে কতটুকু করছে এটা নিয়ে দ্বন্দ্ব শুরু হলো। আবার 9 নম্বর সেক্টরের যে সেক্টর কমান্ডার তোমার এম এ জলিল, উনি তখন ইন্ডিয়ার আগ্রাসন নিয়ে কথাবার্তা বলতে শুরু করলো, এবং উনি কিন্তু এটা শুরু করছে কিন্তু জাস্ট 16 ডিসেম্বরের পর থেকে, যে আমাদের অস্ত্রশস্ত্রগুলো এগুলো তো আমাদের থাকবে, এটা ইন্ডিয়া কেন নিয়ে যাবে, বা এখানে যে তোমার কলকারখানা যেগুলো ছিল এগুলো কলকব্জা সবগুলো যে নিয়ে যাচ্ছে ইন্ডিয়ানরা, এটার বিরুদ্ধে উনি খুব রুখে দাঁড়াইছে, যে পাকিস্তান আমলে এখানে যত ফ্যাক্টরি ট্যাক্টরি যা ছিল সব মোটামুটি কলকব্জা ইন্ডিয়ানরা নিয়ে যাচ্ছিল, এটার বিরুদ্ধে উনি রুখে দাঁড়াইছে। তাহলে সব মিলে দেখো একটা খুব দ্বিধাবিভক্ত একটা পরিবেশ। এই দ্বিধাবিভক্ত পরিবেশে 1972 খ্রিস্টাব্দের 31 অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দল বা জাসদ নামক একটা দল গঠিত হয়। এবং ওরা কিন্তু প্রথমে ট্রাই করছিল যে বঙ্গবন্ধু হয়তো সমাজতন্ত্র চালু করে দিবে এখানে, কিন্তু ওরা দেখলো যে ওরা সমাজতন্ত্র উনি চালু করেন নাই। এখানে আরো কারণ, বঙ্গবন্ধু কিন্তু ওনার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কিন্তু সরোয়ার্দির, তেমন উনি কিন্তু ডানপন্থী। তো যেহেতু উনি ডানপন্থী, সো ওরা যদি প্রথমে যদি ভাবলেও যে উনি এরকম করতে পারে, কিন্তু উনি শেষ পর্যন্ত ওদের এই প্রস্তাবে রাজি হন নাই। তাহলে এই সময় মুক্তিযুদ্ধের 9 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার এম এ জলিল সভাপতি হন, এবং ডাকসুর ভিপি এবং ছাত্রনেতা আসম আব্দুর রব দলটা সাধারণ সম্পাদক হয়। তাহলে এখন আমরা একটা বিরোধী দল পেয়ে গেলাম। এই বিরোধী দল কিন্তু প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে, এবং ওরা 237টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করে। এখানে বঙ্গবন্ধু যে একটা ভুল ছিল সেটা হচ্ছে যে, একটা জিনিস দেখবা যে ঐতিহাসিকভাবে যদি খেয়াল করো, আওয়ামী লীগ কিন্তু ইলেকশন রিগ করে, ইলেকশন রিগ করার একটা টেন্ডেন্সি আছে ঐতিহাসিকভাবেই। 70 ইলেকশনটা ছিল রিগ ইলেকশন, একবারে রিগ ইলেকশন এটা। তো এখন এটা আমাদের পক্ষে আসছে বলে আমরা বললাম যে এটা ভালো, এটা রিগড ইলেকশনে, 70 ইলেকশনও রিগড, 167টা পাওয়ার রিগড ইলেকশনের মাধ্যমেই। এবং এটা তুমি যারা যখন ভোট দিচ্ছে তাদের তোমার চিত্রনেতা ফারুক সে বলতেছে আমি 5টা ভোট দিচ্ছি, 10টা ভোট দিচ্ছি, 20টা ভোট দিচ্ছি, তো এটা রিগড ইলেকশন। 73 ইলেকশন যদি ফেয়ার ইলেকশন হইতো, ওখানেও আওয়ামী লীগ জিততোই, বঙ্গবন্ধু জিততো এখানের মধ্যে, ডেফিনেটলি উনি জিততো। হয়তো উনি 230টা পাইতো, 240 পাইতো, 250টা পাইতো। তা এইটা রিগ করার অনেক দরকার ছিল না, ডেফিনেটলি এটা আওয়ামী লীগ জিততো, হয়তো 230 বা 240টা পাইতো, 430 বা 40টা পাইতো। তার ফলে দেশে একটা বিরোধী দল থাকতো, বঙ্গবন্ধু কিন্তু ওনার দলটাকে বেঁচে যেত, উনিও বেঁচে যেতেন। এই ইলেকশনটাও ছিল 100% রিগড ইলেকশন এবং জোর জবরদস্তির ইলেকশন। তাহলে এই যে মানুষের মধ্যে প্রচন্ড ক্রোধের জন্ম দিল, যে বঙ্গবন্ধুকে আমরা ভোটের অধিকারের জন্য যাকে আমরা নেতা বানালাম, যে উনি এরকম, যে উনি ভোট দিতে দিবেন না মানুষকে, যে ওনার দল এবার রিগ করে, এই জিনিসটা মানুষ আসলে কল্পনা করে নাই, যে উনি আমাদের জাতির পিতা, উনি আমাদের হচ্ছে বঙ্গবন্ধু, উনি কিভাবে এটা করলেন। উনি তো জিতবে, সবাই জানে উনি জিতবে, তারপরে উনি এটা কেন করলেন? তাহলে 400 দেখেন মাত্র একটা মাত্র আসন পাইছিল এখানে, আওয়ামী লীগ 300-র মধ্যে 293 আসন পাইছিল, 293 আসন পাইছিল আওয়ামী লীগ, জাসদ পাইছে মাত্র একটা। হ্যাঁ, তাইলে এই দেখো পরিস্থিতি কিন্তু খুব খারাপ হচ্ছে, খুব উত্তপ্ত হচ্ছে এখানের মধ্যে। জাসদ তখন তীব্র তোমার আন্দোলন শুরু করলো। এখন তোমরা যে দেখো হাসানুল হক ইনু বা ওনারা কিন্তু তখন হচ্ছে যে, বা মতিয়া চৌধুরী, ওনারা কিন্তু তখন খুব আন্দোলন করতেছিলেন যে এখানে প্রথমত 73 সালে ইলেকশন রিগড ইলেকশন, দ্বিতীয়ত 74 দুর্ভিক্ষ। হ্যাঁ,
তারপরে স্বজনপ্রীতি, দুর্নীতি, এই সকল ব্যাপারও মানুষের মধ্যে প্রচন্ড ক্ষোভ কাজ করতেছিল। জাসদ তখন তার ঘোষণাপত্রে সামাজিক বিপ্লবের মাধ্যমে বৈজ্ঞানিক সমাজতন্ত্র তথা শ্রেণীয় শোষণহীন কৃষক শ্রমিক রাজ্য প্রতিষ্ঠার ওরা কথা বলে, এবং 73টা আসন প্রতিনিধিত্ব করে মাত্র একটা পাইছিল। 74 সালে ওরা বঙ্গবন্ধু উৎখাতের পরিকল্পনা গ্রহণ করে। এর মধ্যে আবার অন্য সমাজতান্ত্রিক যে দলগুলো, সর্বহারা যে গ্রুপটা, তারা তো অস্ত্র জমা দেয় নাই। ওরাও ওদের ব্যাপক তোমার হচ্ছে যে যেটা কি বলা হয় যে শ্রেণী সাম্য করার জন্য ওদের যে থিওরি সেটা হচ্ছে যে যে ধনী ওরা মারে ফেলতে হবে, হ্যাঁ, ওর বউকে তোমার হচ্ছে যে তুলে নিয়ে যেতে হবে। এর ফলে ওরা শ্রেণী সাম্য প্রতিষ্ঠা করার একটা লড়াই ওরা চালা যাচ্ছিল। হ্যাঁ, আহ, মানে ওই যে বাংলাদেশে যে কোনো মতবাদ আসে যেরকম পায়খানা হয়ে যায় সেরকম আর কি। তো ওদের কার্যক্রম চালাচ্ছিল। হ্যাঁ, তোমার কাছে টাকা পয়সা কেন, তোমাকে আমরা মারি ফেলো, মারি ফেলার মাধ্যমে আমরা এখানে সমতা প্রতিষ্ঠা করব। আর তোমার বউ সুন্দর কেন, তোমার বউকে তুলে নিয়ে যাবো, এর মাধ্যমে আমরা সমতা প্রতিষ্ঠা করব। হ্যাঁ, তো ওরা ওদের কার্যক্রম চালা যাচ্ছিল এখানে। দেশ জুড়ে একটা প্রচন্ড রকমের অরাজক একটা পরিবেশ চলতেছিল। গত 15 বছর তো বটেই। আমরা এই যে আমাদের মুক্তিযুদ্ধ যে পরিণতির দিকে যাচ্ছে, তাহলে যাদের অবদান আমরা কখনোই আসলে খুব একটা পড়ি না, তাদের মধ্যে হচ্ছে সিরাজুল আলম খান অন্যতম। এখন না পড়ার যে কারণ হচ্ছে, একটা হচ্ছে আওয়ামী লীগ এদেরকে পড়তে দেয় না, আওয়ামী লীগ হচ্ছে এদের এদের কোনো অবদান স্বীকার করে না। ইসলামিস্টরা হচ্ছে যে সমাজতান্ত্রিক দলগুলোকে পছন্দ করে না, তাহলে ইসলামিস্টরাও কিন্তু এদের অস্তিত্ব স্বীকার করবে না। এদেরকে ইসলামিস্টদের কাছে এদের কোনো পাত্তা নেই। বিএনপিও এদেরকে খুব একটা পছন্দ করে না, কারণ এরা সুযোগ পেলে বিএনপির বাস দেয়। তাহলে বিএনপিও এদেরকে খুব একটা পছন্দ করে না। তো এই জন্য আওয়ামী লীগও পছন্দ করে না, বিএনপিও করে না, ইসলামিস্টও করে না। হ্যাঁ, জাতীয় পার্টি তো করার প্রশ্ন আসে না, কারণ আর্মির সাথে তো ঐতিহাসিকভাবে এদের দ্বন্দ্ব। তাহলে আর জাতীয় পার্টি তো পছন্দ করার প্রশ্ন আসে না। তাহলে যেহেতু বামদেরকে তেমন একটাকে পছন্দ করে না, এই জন্য তুমি মুক্তিযুদ্ধে বামদের কোনো অবদানের কথা কোথাও না লেখা দেখবা, মানে তুমি পড়লে তুমি পাবা আর কি। কিন্তু তুমি হচ্ছে যখন আমাদের জিকের বই পড়ো বা আদার বই পুস্তক পড়ো, বামদের কোনো অবদান তুমি কিছু দেখতে পাবো না, কোনো কিছু নাই। সিমস লাইক বাম নামে কোনো কিছু ছিল না আসলে। এরকম একটা ব্যাপার তোমার এখানে মনে হবে। আল মাহমুদের উপমহাদেশ একটা উপন্যাস যদি কেউ পড়ো, তাহলে সেখানে দেখবো আল মাহমুদ উনি তখন বাম রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন। সেখানে দেখবা যে এখানে মধ্যে বামদের অবদান নিয়ে উনি একটা উপন্যাস রচনা করছেন উপমহাদেশ নামে। হ্যাঁ, তো এটা অবাক করার একটা বিষয় না। বঙ্গবন্ধু তো ছিলেন তোমার সরাদের রাজনীতি করতেন, সরাদে ছিলেন আমরণ পাকিস্তানপন্থী, যে ইউনাইটেড পাকিস্তানে বিশ্বাস করতেন। বঙ্গবন্ধু সেম, যে তোমার অবিভক্ত পাকিস্তানে বিশ্বাস করতেন, কারণ পাকিস্তানের জন্য ওনারা আন্দোলন করছেন। এবং এখানের মধ্যে ওনার যে দেন্দ্র চলতেছিল সে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়া নিয়ে, ইলেকশনে ক্ষমতা হস্তান্তর নিয়ে। তাহলে এই বঙ্গবন্ধু কিভাবে আস্তে আস্তে তোমার এখানে একটা স্বাধীন দেশের কথা ভাসানির মুখে আমরা শুনতে দেখছি 57 সালে, এবং এটা কিন্তু সরাদি পছন্দ করে নাই। ভাসানির প্ল্যানটাকে সরাদি কোনোভাবে পছন্দ করে নাই। তাহলে এটা কেমন হয়েছে আসলে যে বঙ্গবন্ধু এত কনভার্সন কিভাবে? এখন যেরকম আওয়ামী লীগ প্রচার করে, তোমার মনে হবে যে পাকিস্তান আন্দোলন নামে কোনো কিছু নাই, বঙ্গবন্ধু 47 সাল থেকে বাংলাদেশ স্বাধীন করার জন্য আন্দোলন শুরু করছে, এরকমই মনে হয় বিষয়টা, তাই না? মানে এখন তো তোমাদের এরকমই মনে হয় যে 47 সালের 15 আগস্ট থেকে বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীনতার জন্য আন্দোলন শুরু করছে, এরকমই তো মনে হয়। ব্যাপারটা আসলে মোটেই তা না। কারণ ওনার গুরু সোহরাওয়ার্দীও ওনারা ছিলেন ইউনাইটেড পাকিস্তানি বিশ্বাসী, বঙ্গবন্ধু নিজেও পাকিস্তানি বিশ্বাসী। তাইলে ওনার মধ্যে এই যে ড্রামাটিক চেঞ্জটা কেমনে আসলো, যেটা আসছে সেটা হচ্ছে বাম রাজনীতিবিদদের মধ্যে তোমার এই যে সিরাজুল আলম খানরা, ওনারা ছিল দেশের সবচেয়ে মেধাবী অংশ। 62 সাল থেকে ওনারা বঙ্গবন্ধুর সাথে যোগাযোগ করতে শুরু করেন। ওনারা ওনারা তখন বঙ্গবন্ধুকে বলেন যে আপনি আমাদের প্ল্যানটা শুনেন, যে আমরা আস্তে আস্তে এইভাবে হচ্ছে বাংলাদেশের আমরা এটাকে স্বাধীন করে ফেলতে চাই। বঙ্গবন্ধু ওদের কথা শুনে ওরা বলে ঠিক আছে তোমরা কাজকর্ম চালায় যাও, এবং ওদের কথাবার্তা বঙ্গবন্ধু পছন্দ হয়। তো তাহলে এদের কার্যক্রম ছিল কিছুটা গোপন, এবং এরা বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন কমিটি গঠন করে, এবং তোমার তাত্ত্বিক যে একটা ব্যাপার যে আমরা কেন আলাদা দেশ লাগবে, আমরা কেন পাকিস্তানের সাথে থাকবো না, এটা নিয়ে ছাত্রদের মধ্যে তো তোমার আসলে সচেতনতা সৃষ্টি করতে হবে। তাহলে এরা গোপনে তোমার হচ্ছে যে এদের কার্যক্রম চালা যাচ্ছিল। তাহলে সিরাজুল আলম খান উনি গঠন করেন নিউক্লিয়াস, এবং তারা এই যে 69 গণ-অভ্যুত্থান, তাহলে কিভাবে বঙ্গবন্ধুকে আসলে বের করা হয়েছে? তাহলে এখানে এই যে আন্দোলনের পুরোধায় ছিল কারা, ভাসানী ছিলেন। এরপর এই যে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ নামক যে তোমার হচ্ছে যে নেতারা যারা নিউক্লিয়ার যারা, তারা ছিলেন এখানের মধ্যে, এবং তারা বঙ্গবন্ধুকে তারা তাদের মতামতগুলো বোঝাতে সক্ষম হয়। যে কিন্তু বঙ্গবন্ধু ওদের কার্যক্রম চালা যেতে দিলেও, এটা যেহেতু উনি বড় নেতা, তাহলে উনি কিন্তু প্রকাশ্যে এদের ব্যাপারে যদি বলেন তাহলে এটা একটা সমস্যাজনক অবস্থা, তাই না? তো তাহলে ওদের যেটা আসলে চিন্তা ভাবনা ছিল যে বঙ্গবন্ধু আমাদেরই লোক,
তাইলে আমরাই তো ওনাকে এত বড় নেতা বানাইছি, ওনার পক্ষ হয়ে ইউনিভার্সিটিতে ক্যাম্পেইন করছি, ওনার পক্ষ হয়ে লিফলেট বিতরণ করছি, 6 দফাকে আমরা পুরো দেশে ছড়াই দিছি, 19 গণ অভ্যুত্থানে ওনাকে আমরা উদ্ধার করছি এবং ওনার পক্ষ হয়ে আমরা লড়ছি সারা দেশে। তাহলে তো উনি আমাদের কথা শুনবেন। ওনাকে যে প্রস্তাব দেব সে প্রস্তাব উনি মেনে নেবেন উনি। তো যখন উনি তাদের প্রস্তাব মেনে নিলেন না, তখন ওরা আসলে আশাহত হয়েছে। তাইলে এখানের মধ্যে আমাদের সিরাজুল আলম খান এবং তোমার মেজর আব্দুল জলিল, ওনারা ছিলেন এই জাতীয় সমাজতান্ত্রিক দল বা জাসদ প্রতিষ্ঠাতা, এটা ছিল তখন বিরোধী দল। আর এর রহস্যপুরের সময় পরিচিত সিরাজুল আলম খান, উনি মূলত 15 আগস্টের পরে একেবারেই তোমার নীরবে নিবৃত্তে উনি চলে যান এবং উনি অবিবাহিত ছিলেন। 9 জুন 2023 উনি মৃত্যুবরণ করেন। তো এখানে একটা ব্যাপার যে জাসদ বিরোধী দল হলেও তোমার সিরাজুল আলম খান কিন্তু একটা ব্যাপার যে বঙ্গবন্ধুও ওনাকে কোনো ক্ষতি করেন নাই, আবার উনিও বঙ্গবন্ধুকে কোনো অ্যাটাক দেয়া বা এই জাতীয় বিষয় আসলে অ্যালাউ করেন নাই। তাহলে ওনাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল সব সময়। উনিও বঙ্গবন্ধুকে পছন্দ করতেন, বাট রাজনীতির কারণে তাকে বিরোধিতা করতে হয়েছে। আর বঙ্গবন্ধুও তো একসময় স্নেহ করতো তাকে, এবং তাকে কোনো ক্রস ফায়ারে দেয়া বা তাকে মেরে ফেলা, সো এই জিনিসগুলো বঙ্গবন্ধু তাকেও ফেভার দিয়েছে মোটামুটি দুজনের। নাহলে ওনার পক্ষে আসলে টিকে থাকাটা ডিফিকাল্ট ছিল। 1974 খ্রিস্টাব্দের শুরুর দিকে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে অনিয়ম দুর্নীতির প্রতিবাদী হিসেবে জাসদ আন্দোলনের পথ বেছে নেয়। 74 সালের 8 ফেব্রুয়ারি দলটা একটা হরতাল ডাকে এবং 17 মার্চ পল্টনে ওরা জনসভা করে। এই সভা শেষে একটা বিক্ষোভ মিছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। মিছিলে যখন স্বরাষ্ট্রমন্ত্রী বাড়ির সামনে পৌঁছায়, তো পুলিশের সঙ্গে জনতা একটা খণ্ডযুদ্ধ হয়। এই পরিস্থিতি আনার জন্য রক্ষী বাহিনীকে তলব করা হয়। রক্ষী বাহিনীর সাথে সংঘাতে জাসদের বেশ কিছু কর্মী হতাহত হয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে 41 ধারা জারি করা হয়। হ্যাঁ, এবং এই ঘটনার পর থেকে ক্রমান্বয়ে জাসদ সহিংসতার পথ ধরে এবং ওরা মনে করে যে আসলে এরকম তোমার রাস্তাঘাটে আন্দোলন করে খুব একটা লাভ হবে না। মানে নেতাজি সুভাষচন্দ্র বসু যেটা বলছিল যে ওই ওই শূদ্রের পোলার মুখে চুম্মা দিয়া, গালে চুম্মা দিয়া স্বরাজ আসবে না, স্বরাজ আনতে হলে কি করতে হবে? সশস্ত্র বিপ্লব করতে হবে। ওরা তো সশস্ত্র বিপ্লবের পথ বেছে নাই। ছাত্র সমাজের একটা অংশ বিপ্লবী গণবাহিনীতে পরিণত হয়, মানে প্যারালাল একটা বাহিনী। এরা বিভিন্ন স্থানে হত্যা এবং ধ্বংসাত্মক কর্মে লিপ্ত হলে সরকার কঠোর ব্যবস্থা তেমন উদ্যোগ নেয়। তাহলে এই দিক থেকে যে এখানে বঙ্গবন্ধুর আবার খুব বেশি করার ছিল তা না, এরা যখন মারপিট শুরু করছে বিভিন্ন জায়গায়, তখন এইটাও তো আসলে বঙ্গবন্ধুকে আসলে দমন করার উদ্যোগ নিয়ে লাগছে। তাহলে দেখো এখন কিন্তু লড়াই কিন্তু শুরু হয়ে গেছে, এখন মারাত্মক লড়াই চলতেছে কিন্তু, এবং বহু জাসদ কর্মী এখানে নিহত হয় এবং বন্দী হয়। সে সময় কর্নেল আবু তাহের, উনি ছিলেন তোমরা জানো যে 11 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার, উনি জাসদের গণবাহিনী সর্বাধিনায়ক। ওনাকে বলে কি ক্রাসের কর্নেল, কারণ উনি মুক্তিযুদ্ধে একটা পা হারাইছিলেন। খুব ডেঞ্জারাস অবস্থা চলতেছে কিন্তু দেশে। হ্যাঁ, মানে স্বাধীন হওয়ার পরে এখানের মধ্যে আমাদের এরপরে আমরা যে ধরনের একটা দেশ চাইছিলাম, কিন্তু আসলে দেখা যাচ্ছে না। এখানে নিজেদের মধ্যে মারপিটে তোমার বাঙালি খুবই দক্ষ, এবং নিজেদের মধ্যে গ্যাঞ্জাম করতে বাঙালি খুবই দক্ষ। এই ব্যাপারে কোনো মানে কি নাই, কোনো দ্বিমত নাই। যে কোনো সুন্দর কিছু নষ্ট করার জন্য বাঙালি কোনো তুলনা নেই। এত সুন্দর একটা মুক্তিযুদ্ধ হইলো, তো এইটাকে কেউ নষ্ট করে ফেলা যায়, এটার জন্য সবাই মোটামুটি চেষ্টা করতেছে। আসো, আচ্ছা, সিরাজুল আলম খান একজন, সিরাজ সিকদার কিন্তু আরেকজন। দুজন কিন্তু দুই ব্যক্তি, আবার দুজনকে এক মনে করলে কিন্তু হবে না। এই সিরাজ সিকদার হচ্ছে ও যে তোমার শামীম শিকদারের ভাই। তাহলে এই সিরাজ সিকদার, উনি একজন কমিউনিস্ট বিপ্লবী নেতা। পূর্ব বাংলা শ্রমিক আন্দোলন প্রতিষ্ঠা করে 8 জানুয়ারি 1968। এবং তোমরা জানো যে তোমার শ্রমিক আন্দোলনের সাথে যারা জড়িত তারা কিন্তু ভীষণ রকমের পছন্দের মানুষ তাদের, সিরাজ সিকদার। একই ব্যক্তি কারো কাছে নায়ক, আবার কারো কাছে জঙ্গি, তাই না? এরকম রাষ্ট্রের কাছে জঙ্গি, আবার কারো কাছে নায়ক, এরকম। তাহলে সিরাজ সিকদার কারো কাছে নায়ক, তখনও নায়ক ছিল, এখনো কারো কারো কাছে সে নায়ক, আবার সরকারের কাছে কিন্তু সে জঙ্গি। তো তাদের যে লক্ষ্যটা ছিল যে পাকিস্তানের ঔপনিবেশিক শাসন থেকে পূর্ব বাংলাকে মুক্ত করে জাতীয় গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করা, জাতীয় গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করা। তাহলে দেখো যে বাংলাদেশকে স্বাধীন করে ফেলবো, আলাদা করে ফেলবো, এই চিন্তা কিন্তু প্রথম কিন্তু বিপ্লবীদের মধ্যে, মানে সমাজতান্ত্রিক বিপ্লবীরা প্রথম এরা এগুলো চিন্তা ভাবনাগুলো করছে। কিন্তু দুঃখজনকভাবে কিন্তু ওদেরকে এখন কোনো ক্রেডিট কেন দেওয়া হচ্ছে না? কারণ ওদেরকে আওয়ামী লীগও পছন্দ করে না, আওয়ামী লীগ মনে পছন্দ করে মনে না। কারণ বামরা বয়স হলে ওরা আওয়ামী লীগ করে, মানে বুড়ো হইলে আওয়ামী লীগ করে সব বামই। এই জন্য মনে একটু মনে প্রেম টেম আছে মনে সামান্য। বিএনপির সাথে ওদের প্রেম খুব বেশি না, হালকা হালকা প্রেম আছে। জামাতদের সাথে তো প্রশ্নই আসে না, ইসলামীদের সাথে তো প্রেমের প্রশ্ন আসে না, যেহেতু ওদের সাথে সবার সাথে একটা গ্যাঞ্জাম। তো এই জন্য ওদের যে অবদান আছে এটা আসলে কোনোভাবেই তোমার কেউ আর স্বীকার করে না।
কোথাও তুমি কোনো অস্তিত্ব খুঁজে পাবা না। কিন্তু প্রথম ওরা চিন্তা ভাবনা করছে যে এটা গণতান্ত্রিক বিপ্লব। আবার এখানে একটা প্রশ্ন থেকে যায় যে ওরা যে ধরনের বিপ্লব চাইছে, ওরা যে যে ধরনের রাষ্ট্র চাইছে, এটা যদি প্রতিষ্ঠা হইতো, তাইলে আমরা, আমার মনে হয় না থার্ড ওয়ার্ল্ডে আমরা সার্ভাইভ করতে পারতাম। মানে ওরা যে ধরনের কমিউনিস্ট কান্ট্রি হিসেবে চাইছে ওরা, ওটা যদি হয়ে যেত তাহলে আমরা সার্ভাইভ মনে করতে পারতাম না, কি বলো? কারণ তুমি বলবো যে ভেনেজুয়েলা কি বলে সার্ভাইভ করছে, ভাই ওদের যে পরিমাণ তেল আছে ভেনেজুয়েলার, ওর তো আমাদের তো কিচ্ছু নাই আমাদের। তাহলে আমরা সার্ভাইভ করা আমাদের জন্য খুব কঠিন হইতো এটা। আম, আমেরিকা বলো, ইন্ডিয়া বলো, ইন্ডিয়া তো অ্যালাউ করতো না এখানের মধ্যে। কারণ এখানে তোমার গণতান্ত্রিক বিপ্লব হওয়া মানে কি, ওদিকে নকশালরা তোমার আশকারা পাওয়া যাওয়া। ইন্ডিয়া কোনোভাবে এটা টলারেট করতো না, আমেরিকা টলারেট করতো না এটা। So আমাদের দেশের অস্তিত্ব হতে থাকতো না এখানের মধ্যে। আর ওদের চিন্তা ভাবনার মধ্যে একটু প্রবলেম আছে। তো সব মিলায়া তোমার হচ্ছে ওরা যদি সমাজতন্ত্রের কথা বলে, আমাদেরকে সাম্যবাদের কথা বলে, কিন্তু দেখি যে সুযোগ পাইলে কিন্তু ওরা আসলে তোমার কম যায় না, কি বলো? সুযোগ পাইলে তারাও মোটামুটি, আমরা দেখছিলাম যে তারা যখন ক্ষমতা ছিল তারা কি করছে। তো কিন্তু তার যে অবদান যেটা সেটা আমরা অবশ্যই স্বীকার করবো, যে এখানের মধ্যে তোমার স্বাধীন বাংলাদেশ করা যাবে, এটা মূলত বাম বিপ্লবীরা প্রথম ওরা চিন্তা ভাবনা করে শুরু করে, এবং বঙ্গবন্ধু মাথায় এটা ঢুকাই দিতে পারছিল ওরা। বরিশালে পূর্ব বাংলা সশস্ত্র দেশপ্রেমিক বাহিনী ওরা গঠন করে, এই পার্টির নাম দেয় পূর্ব বাংলা সর্বহারা পার্টি। তাহলে এরা কিন্তু মুক্তিযুদ্ধে ভীষণ অবদান আছে, ওরা কিন্তু যুদ্ধ করছে। আর মুজিব বাহিনী কিন্তু এদের সাথে আবার ফাইট করছে। হ্যাঁ, তাহলে আমাদের 71 সালের মুক্তিযুদ্ধ কিন্তু এক রৈখিক কোনো লড়াই না, এখানে লড়াইয়ের ভিতরে লড়াই ছিল। তাহলে এই সর্বহারা পার্টির সাথে কিন্তু আবার মুজিব বাহিনীর আবার ফাইট হয়েছিল। 1 জানুয়ারি 1975 সাল চট্টগ্রামের হালি শহরে সরকারি গোয়েন্দা সংস্থার লোকজন তাকে গ্রেপ্তার করে এবং তাকে ক্রস ফায়ারে দেওয়া হয়। এটা নিয়ে বিতর্ক আছে, যে কেউ বলে বঙ্গবন্ধু নির্দেশ দিছিল, আবার কেউ বলে না বঙ্গবন্ধু তাকে ধরে আনতে বলছিল, তাকে তোমার হচ্ছে যে খুন করার নির্দেশ দেন নাই। তো এটা নিয়েও তোমার যথেষ্ট বিতর্ক আছে যে আসলে বঙ্গবন্ধু দিছে কিনা, তা আমরা এখন তো জানার কোনো ওয়ে নাই, তাই না? কিন্তু ওনার উপরে খুবই বঙ্গবন্ধু ক্ষিপ্ত ছিল, সেটা বোঝা যায়। অ্যান্থনি মাসকারেনাস তার বাংলাদেশ আর লিগেসি অফ ব্লাড এই গ্রন্থে বর্ণনা করেছেন যে সিরাজের বোন শামীম শিকদার তার ভাইকে হত্যার জন্য তৎকালীন সরকার প্রধানকে অভিযুক্ত করেছিলেন, শেখ মুজিবুর রহমানকে অভিযুক্ত করেন। এমন তোমরা জানো শামীম শিকদার কিন্তু উনি কিন্তু এরপরে দেশও ছিলেন না, সো উনি দেশের প্রতি খুবই ওনার ক্ষোভ ছিল, ওনার ভাই হত্যার উনি বিচার পান নাই। এই হচ্ছে বিপ্লবী সিরাজ শিকদার। এবং এখানে তোমার ওনার বোনের যে ক্ষোভের যে কারণটা ছিল, কারণ বঙ্গবন্ধু খুবই তোমার খুব টিজ করে কথা বলতেছিলেন যে কোথায় এই সিরাজ শিকদার, আজকে সে কোথায়। হ্যাঁ, তো এখন লোক অন্য জানে তো যে ওকে ওকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, কিন্তু যখন টিজ করা হচ্ছিল তো এটা, তাহলে ওদের মধ্যে প্রচন্ড ক্ষোভ। তাহলে দেখো এখানে কিন্তু 75 সালের মোটামুটি জানুয়ারি মাস নাগাদ তোমার সর্বহারা পার্টিরা খুবই ক্ষিপ্ত, জাসদ ক্ষিপ্ত মোটামুটি। হ্যাঁ, সব দিকে মোটামুটি অবস্থা খুবই খারাপ। এর মধ্যে আমরা যেটা প্রথমে বলছিলাম যে রক্ষী বাহিনী গঠন করা ছিল বঙ্গবন্ধুর খুবই একটা বাদে সিদ্ধান্ত, এটা একটা অনিয়মিত আধা সামরিক বাহিনী। হ্যাঁ, এবং তুমি কোনো আইন শৃঙ্খলা বহির্ভূত বা তুমি হচ্ছে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যদি অ্যালাউ করো, এটা নিজের গায়ে আসে পড়বে এক সময়। তাইলে আমরা যে ভুলটা করি যে কোন একটা দলকে আমরা সাপোর্ট করি, সাপোর্ট করে তাকে আমরা পক্ষ নিতে চাই, কিন্তু না, আমরা আসলে পক্ষ নিব কাকে? আমাদেরকে কিছু, দেখো পৃথিবীতে আমরা কিন্তু আগে বড় বড় ছিলাম, আমরা গুহায় থাকতাম, তারপরে আমরা হচ্ছে যে বন জঙ্গলে থাকতাম। হ্যাঁ, কাপড় চোপড় পরতাম না, শিকার করে আনে সেটা খাইতাম, বনের ফলমূল খাইতাম। তাইলে এই যে আমরা সভ্য হলাম কিভাবে এখানের মধ্যে, এটা সভ্যতার পিছনে কি কি জিনিস এখানে আসলে রোল প্লে করছে। তাহলে আমরা সভ্য হওয়ার জন্য আমরা কিছু নিয়ম কানুন বানাইছি। নিয়ম কানুন কি, যে কোনো মানুষ কোনো মানুষকে তোমার বিনা অপরাধে হত্যা করতে পারবে না, অপরাধ করলেও সে হত্যা করতে পারবে না। সে এখানে কাউকে বিচার দেওয়া লাগবে, কেউ এটা বিচার মাধ্যমে এটা মীমাংসা করবে। তাহলে প্রাণীরা যেরকম, কুকুর যেরকম নিজের লড়াই লেগে যায়, তো বনে যে বন জন্তু যেন যে লড়াই করে, আমরা সেরকম লড়াই করবো না। তাহলে এখানের মধ্যে কে যদি কারোর সাথে কোনো ঝামেলা থাকে, তাহলে সেই বিচার প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে এটার সমাধান করতে হবে। তাহলে কোনো মানুষ কোনো মানুষকে এরকম মারতে পারবে না, হত্যা করতে পারবে না, চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না। হ্যাঁ, এরকম কিছু আমরা বেসিক ফান্ডামেন্টাল কিছু রুলস বানাইছি এবং সবাই একমত হয়েছি, এগুলো আমরা সবাই ফলো করব। এটাকে বলা হয় আইনের শাসন। তাইলে আমরা যদি আইনটা যদি মানি, তাইলে আইনের শাসন যদি মানি, তাইলে তুমিও শান্তিতে থাকতে পারবা। আইনের শাসনটা কি করে আসলে? আইনের শাসন আসলে নিজেকে প্রোটেকশন দেয়। কিভাবে প্রোটেকশন দেয়? ধরো এখানে তোমার সফটওয়্যারটা যদি এরকম হয় যে সিস্টেমটা হলো আইনের শাসন, যে আইনের দৃষ্টিতে যদি অপরাধ হয় তাহলে বিচারের মাধ্যমে সেটা বিচার করা হবে, এবং এখানে অপরাধী তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকবে।
এটা থাকলে তো তাহলে শেখ হাসিনাকে পালাতে হতো না। শেখ হাসিনা পালা গেছে কেন? কারণ সে যেন ওরা মারে ফেলবে, এখানের মধ্যে ধরে ওরা মারে ফেলবে, ওর কোনো বিচার আচার হবে না ওকে, পালে ওকে মারে ফেলতো, এই জন্য ওকে পালা যেতে হয়েছে। কিন্তু যদি আইনের শাসন যদি সে প্রতিষ্ঠা করতো, তাহলে সে যে যতটুকু অন্যায় করছে সেটা বিচার হইতো, বিচার প্রক্রিয়ার মাধ্যমে সেটা হচ্ছে যে হইতো এখানে, তাহলে তার তো একটা প্রোটেকশন ছিল, তাই না? এখন যারা ক্ষমতায় বা সামনে যারা ক্ষমতায় আসবে, ওরা যদি আইনের শাসন যদি প্রতিষ্ঠা করতে যদি ব্যর্থ যদি হয়, যে তারা তাদের মতো করে বিচার করে ফেলবে, ইট দিয়ে মারাই ফেলবে মানুষকে, গণপিটুনি দিয়ে মারাই ফেলবে, এগুলো যদি করতে চাই, তাহলে মনে রাখতে হবে পরবর্তী আরেকজন আছে তাকে সেই জিনিসটাই করবে। তাহলে কোনো মানুষ আইন নিজের হাতে তুলে নিতে পারবে না। সে বিচার করার কে? সে বিচার করতে পারবে না, বিচার করবে বিচার বিভাগ, এবং সে অনুযায়ী তাকে সেটা মেনে নিতে হবে। এটা যদি করে, তাহলে প্রত্যেকেই কি থাকবে, যে অপরাধী সেও কিন্তু সেফ থাকবে, যে তার একটা আত্মপক্ষ সুযোগ আছে, সে আসলে কোন পরিস্থিতিতে কাজটা করছে। কিন্তু এটা যদি নষ্ট করে ফেলে, সমস্যা হচ্ছে আমরা কেউ সেটা বুঝতে চাই না। যখন ক্ষমতা যাই মনে করি যে আমি সব বিচার আচার করে ফেলবো, সব বিচার আচার দায়িত্ব আমার, আমার মতের সাথে মিলবে না, তাহলে আমি ওকে হচ্ছে যে মারে ফেলবো, আমিও সম্পদ লুট করব। তাহলে কোনো মানুষ সম্পদ হানি করতে পারবে না, তুমি কারো সম্পদ লুট করতে পারবে না, কোনো সম্পদ চুরি করতে পারবে না, কাউকে ফিজিক্যালি আঘাত করতে পারবে না। সে তোমার সাথে যত ঝামেলা হবে হোক, তোমার গালি দিক যা করবো, তুমি ফিজিক্যালি আঘাত করতে পারবে না। তুমি কি করতে পারবা? তুমি তার নামে মামলা করতে পারবা, সেটা আদালতে বিচার হবে, তুমিও তোমার আইনজীবী থাকবে, তার আইনজীবী থাকবে। তাইলে এই যে বেসিক যে রুলসগুলো, যার কারণে আমরা সভ্য, আমরা সিভিলাইজড, আমরা জন্তু জানোয়ার না। জন্তুরা কি বিচার দেয়? জন্তুরা বিচার করে না, জন্তুরা নিজেই মারপিট করে শাস্তি শুরু করে। তাহলে আমরা জন্তু না। তাহলে যদি জন্তু যদি আমরা না হতে চাই, আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। সমস্যা হচ্ছে আমরা আইনের পক্ষে না থেকে আমরা কোন একটা দলকে সাপোর্ট করি, সেটা হইতে পারে বিএনপি, হইতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ, হইতে পারে সেটা জামাত ইসলামী, এবং যে যে দল সাপোর্ট করি আমরা ভাবি আমার দল যা করতেছে তা ভালো করতেছে, সুতরাং আমার এখন ক্ষমতা আছে, আমি মারিয়ে ফেলবো তোমার, আমি তোমার সম্পদ লুট করে ফেলবো, যা খুশি তা করবো আমি। এটা যদি করি, তাহলে তুমি কখনোই শান্তি এস্টাবলিশ করতে পারবে না। এটা করতে পারে নাই বলে আমাদের এখানে কি নাই, জানমালের কোনো নিরাপত্তা নেই। তো এখানে আমরা দেখবো যে এই যে রক্ষী বাহিনীটা কেন ভুল সিদ্ধান্ত ছিল। তাহলে রক্ষী বাহিনী এখানে ওরা তো বিচারক না, কিন্তু ওরা বিচারতা শুরু করছে, ওরা আইন নিজের হাতে তুলনা শুরু করছে। ওকে রাখা হয়েছে আইন শৃঙ্খলা সে রক্ষা করবে কিছুটা, এবং আরেকটা বিষয় যে সেনাবাহিনী যদি কোনোভাবে কুটু করে কোনো কারণে, তারা বঙ্গবন্ধুকে রক্ষা করবে। হ্যাঁ, তো এটা তো সেনাবাহিনী আবার একটা দেশে তো দূরে প্যারালাল বাহিনী চলতে পারবে না। হ্যাঁ, তো এটার প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান, বিলুপ্তকারী খন্দকার মোস্তাক আসে বিলুপ্ত করে দেয়, এবং এর সদর দপ্তর শের বাংলানগর ঢাকায়। একটা ব্যাপার হচ্ছে 15 আগস্ট যখন সেনাবাহিনী যখন ট্যাঙ্ক নিয়ে যখন নামে, ওই ট্যাঙ্কে কিন্তু কোনো গোলাবারুদ ছিল না। সেনাবাহিনী যখন ট্যাঙ্ক নিয়ে নামে, ট্যাঙ্কে কোনো গোলাবারুদ ছিল না। এবং যে রক্ষী বাহিনী বঙ্গবন্ধু বানাইছিলেন, এই রক্ষী বাহিনীর একজন লোক কিন্তু আসে নাই, ওরা ভয়ে বের হয় নাই। মাস্টার ছিল শেখ মুজিবুর রহমানের তর্জনী, আর প্রধান ছিলেন ক্যাপ্টেন এএনএম নুরুজ্জামান, এবং প্রায় 16,000 লোকের সমন্বয়ে রক্ষী বাহিনীর সদস্য। বঙ্গবন্ধু মনে করতেন যে আর্মি যদি কোনো কুটু করে, তাহলে এরা মনে তাকে প্রোটেকশন দেবে। দুঃখজনক করে তারা কেউ আসলে আগে আসে নাই। তো যে ঘটনা আসলে বঙ্গবন্ধুর মৃত্যুকে ত্বরান্বিত করে, সেটি হলো সংবিধানের 4র্থ সংশোধনী। এটি উত্থাপিত হয় প্রথম সংসদে, এবং 25 জানুয়ারি 1975 উত্থাপক ছিলেন আইনমন্ত্রী মনোরঞ্জন ধর। ওই দিন পাশ হয়ে যায়, এবং ওই দিন এটা অনুমোদিত হয়ে যায়। কি ছিল এখানের মধ্যে? এই 4র্থ সংশোধনীতে এটা ছিল যে সংসদীয় গণতন্ত্র বাদ রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থাকবে। উপরাষ্ট্রপতিকেও রাষ্ট্রপতি নিয়োগ করবে। একটা মাত্র জাতীয় দল থাকবে, শুধু এখানের মধ্যে নৌকা মার্কা থাকবে, এবং ওই জাতীয় দলের মনোনয়ন ছাড়া কোনো ব্যক্তি এমপি হতে পারবে না। উত্তর কোরিয়া বা তোমার চায়না এই সিস্টেমের মতো মত প্রকাশ তুমি কিছুই করতে পারবে না। এখন 4টা মাত্র সরকারি পত্রিকা রেখে বাকি সব পত্রিকা এখানে বাতিল করে দেওয়া হয়। সংসদের মেয়াদ আরো 5 বছর বাড়ানো হয়, তা বঙ্গবন্ধু আরো 5 বছর ক্ষমতা থাকবে। এমপিরা সব একই দলের লোক, নিজের লোক। রাষ্ট্রপতিকে যদি অপসারণ করতে হয়, তাহলে এই এমপিদের 4/3 সমর্থন লাগবে, যেটা আসলে কোনোভাবে সম্ভব না। তাহলে বঙ্গবন্ধু নিশ্চিত করেছিলেন যে উনি আজীবন ক্ষমতায় থাকবে, আমৃত্যু উনি ক্ষমতায় থাকবেন। এই যে ওনার আমৃত্যু ক্ষমতা থাকার বাসনা, এটা ওনার জন্য কাল হয়ে দাঁড়াইছে। এখন তাহলে তুমি সাংবিধানিকভাবে ওনাকে তুমি সরাবা কিভাবে? উনি তো কোনো ওয়ে রাখেন নাই। তাহলে দেখো, আগের দিনে ছিল রাজা রাজা সিস্টেম, না? রাজাদের সিস্টেমটা কি ছিল আসলে? তাইলে ধরো এই রাজার নাম হচ্ছে তোমার, আমরা ধরলাম যে এখানের মধ্যে রাজার নাম হচ্ছে, এখানের মধ্যে ইব্রাহিম লোদি। এই রাজার নাম হচ্ছে ইব্রাহিম লোদি সম্রাট, আর এই রাজার নাম হচ্ছে তোমার সম্রাট বাবর। ওকে, তাহলে এই রাজা যদি তাকে যদি আক্রমণ করে যুদ্ধে পরাজিত করতে পারে, তাহলে তার রাজ্য দখল করে নিবে, এবং দখল করার পরে এরা মারা ফেলবে। এটা ছিল যুদ্ধের নিয়ম।
তাহলে তোমার সিরাজউদ্দৌলাকে কিন্তু তোমার ক্লাইভ পরাজিত করে তাকে মেরেও ফেলে। তাহলে আগের দিনের রাজাদেরকে আসলে যে সাম্রাজ্য যে সিস্টেমটা, এখানে কোনো সেফ এক্সিট ছিল না, নো সেফ এক্সিট। তার মানে রক্তপাত ছাড়া কোনো রাজাকে বা সম্রাটকে বাদ দেওয়ার কোনো সিস্টেম নাই। তাহলে খুব ডেঞ্জারাস ব্যাপার না? কোন রাজা যদি মনে করে যে সে শাসন করবে না, তাহলে কিন্তু তাকে কিন্তু রাখা হবে না, কারণ কোন রাজাকে রাখা হয় না, তাকে মেরে ফেলা হয়, সে থাকাটা রিস্কি। এই সমস্যার সমাধান করার জন্যই তো গণতন্ত্র আসছে। তাহলে গণতন্ত্র সবচেয়ে সৌন্দর্যটা কি? সৌন্দর্য হচ্ছে এই রাজা রাজা এক ইলেকশন দিবে, ইলেকশনের মধ্যে জনগণ যদি মনে করে যে তাকে জনগণ রাখবে না ক্ষমতায়, ও একে আনবে, তাহলে একে ভোট দিয়া ক্ষমতা আনবে, এ তখন বিরোধী দলে চলে যাবে। তার মানে রক্তপাতহীন ক্ষমতার একটা তোমার আম, এই যে পালাবদল, এটা গণতন্ত্রের সৌন্দর্য। গণতন্ত্র খুবই ত্রুটিপূর্ণ একটা শাসন ব্যবস্থা, মারাত্মক রকম ত্রুটিপূর্ণ, কিন্তু এটা ভালো কোনো বিকল্প আমাদের কাছে নাই এখনো। তাহলে গণতন্ত্র সৌন্দর্যটা যেটা, সেটা হচ্ছে আগে যে শাসক তাকে রক্তপাতহীন একটা সেফ এক্সিট দেয়, সেই ইলেকশনের মাধ্যমে সে হচ্ছে তোমার চলে গেল। হাসিনা যদি 2024 সালেও যদি একটা ইলেকশন দিত, ফেয়ার ইলেকশন, তাও কিন্তু ওর এই পরিণতি কিন্তু হতো না, ও তখন বিরোধী দলে থাকতো। হ্যাঁ, যদি সেফ ইলেকশন, যদি সে একটা ফেয়ার ইলেকশন যদি দিত, তাহলে ওর এই পরিণতি বরণ করা। মানে হাসিনা এমন একটা সিস্টেম করছে যে ওকে তুমি হচ্ছে যে বাদ দেওয়ার কোনো সিস্টেম নাই। সে সিস্টেম করছে ইলেকশন তার আন্ডারেও হবে, এই ইলেকশনটা সে করবে এবং সেখানের মধ্যে সে রাতে করবে প্রয়োজনে, বা তার দলের প্রার্থী বা দামি লোকজন দিয়ে করবে সে, কিন্তু ইলেকশন তাই সে জিততে হবে এবং তার মৃত্যুর আগ পর্যন্ত সে ক্ষমতা থেকে যাবে না, কোনো পথ সে খোলা রাখে নাই। আর্মিতে সে নিজের লোক ঢুকাইছে, পুলিশ নিজের লোক ঢুকাইছে, অ্যাডমিনে তার নিজের লোক ঢুকাইছে। হ্যাঁ, তাহলে সব জায়গাতে নিজের লোক ঢুকাইছে, তার ফলে তার কোনো এক্সিট ছিল না যে সে নিরাপদে কিভাবে যাবে, তার নিজের লোকই তাকে পালাতে দিবে না, আপনি কই যাবেন এখানের মধ্যে, কোনো সেফ এক্সিট সে রাখে নাই। তাহলে এই না রাখার কারণে কি হয়েছে, তাহলে ওনাকে আসলে এইভাবে বিতরণ করা ছাড়া অন্য কোনো ওয়ে তো ছিল না। ওনাকে কেমনে তুমি বিতরণ করবো, উনি তো ইলেকশন দিবে না, উনি উনি ঠিক করছেন আজীবন ক্ষমতা থাকবে, ওনাকে কোনোভাবে উনি ক্ষমতা থেকে যাবে না, উনি আজীবন সে বসে থাকবে। সে বঙ্গবন্ধু সিমিলার একটা চিন্তা ভাবনা করছিলেন যে ওনাকে কেউ ক্ষমতা থেকে অবসান করতে হবে না, উনি আজীবন মৃত্যু পর্যন্ত উনি ক্ষমতা থাকবে। তাহলে উনি তো নিজের জন্য কোনো সেফ এক্সিট রাখে নাই। ইতিহাস বলে তুমি যদি সেফ এক্সিট যদি না রাখো নিজের জন্য, তাহলে এটা কিন্তু তোমার জন্য খুব ভালো পরিণতি আনবে না। নিজের জন্য একটা সেফ এক্সিট কিন্তু রাখতে হবে, শুধু দেশের জন্য না, তুমি যখন প্রেম টেম করবো তখন একটা সেফ এক্সিট রাখতে হবে। সো তুমি যখন ভাগে যেতে পারো, যাতে করে যদি তোমার প্রেমিকার সাথে যদি মিলটিল যদি না হয় ঠিকঠাক মতো, যদি দেখো প্রেমিকা ঝামেলা আছে, তো তুমি যাতে ভাগে যেতে পারো। হ্যাঁ, এমন আকাম করা যাবে না যাতে করে ও তোমাকে আটকা দিতে পারে। হ্যাঁ, বেশি আকাম করা যাবে না, ধর দিবে তোমার আটকায় ওখানের মধ্যে। তো বেশি আকাম না করে নিজের জন্য একটা পথ খোলা রাখতে হবে যে তুমি যাতে ওখান থেকে সরে আসতে পারো। হ্যাঁ, তো এখানে বঙ্গবন্ধু আসলে সরে আসার কোনো পথ রাখে নাই, এবং তার জন্য ওনার আর্মির মধ্যে ক্ষোভ ছিল, এদিক দিয়ে দেশের মধ্যেও ক্ষোভ ছিল, দুর্ভিক্ষের কারণে মানুষের ক্ষোভ ছিল, সবই ওনাকে খুব করুণ একটা পরিণতি ওনাকে বরণ করতে হয়।